মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন বাদে আজকে বেরানো হচ্ছে, বলতে ঘুরতে যাওয়া হচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছি সেটা নয় একটু বাদে বলছি। ঝটপট আগে স্টেশনে গিয়ে টিকিটটা কাটি। আর আজকে আমাদের বলো তো পুচুরানিকে কেমন লাগছে? এই ধরনের ড্রেস না পরলে ওকে খুব সুন্দর লাগে। ছিল রবিবার, ওয়েদারটাও একটু ভালো ছিল, একটু রোদ বেরিয়েছিল। আর কালকে সোমবার, তো দেখো কত লোকে তারকেশ্বর যাচ্ছে। আর কি বড় একটা ত্রিশূল নিয়ে, হয়তো কোনো মানত আছে তার জন্য নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কৃষ্ণনগর লোকাল চলে এসছে। কৃষ্ণনগর লোকালেই যাচ্ছি আমরা। কৃষ্ণনগর ঘুরতে বলতে একটা দাদার বাড়িতে ঘুরতে যাচ্ছি। আজকে রবিবার আছে, ওই দাদারও ছুটি আছে, কেন কি দাদা ছুটি পায় না। একটা কাজ করে, যেখানে ছুটি কোনো সময় ভুল ভবিষ্যতে পায়। দাদা ভবানীপুর থানার দারোগা হচ্ছে, বড় দারোগা। তো আমরা আজকে ওখানেই যাচ্ছি। দাদারও ছুটি আছে আর ওই দাদারও ছুটি আছে, তার জন্য ভাবলাম চলো একটু সবাই মিলে ঘুরে আসি। আর ওয়েদারটা দেখো, একটু আগেই কি রোদ্দুর ছিল, রানাঘাটের দিকে বেশ ভালোই মেঘ করে গেছে। আর এদিকে মাঠের দিকের অবস্থা দেখতে পাচ্ছ, দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু চাষিদের একদমই মনের অবস্থা ভালো নেই, কেন কি পুরো ধানের জায়গাটা পুরোটা ডুবে গেছে। আর কি সুন্দর না লাগছে দেখতে, মনে হচ্ছে না নদী, কিন্তু এটা নদী না, সমস্ত ধান ক্ষেত হচ্ছে, জলে পুরো একদম থই থই করছে। অনেক বাড়িতে দেখি জল পর্যন্ত ঢুকে গেছে। কথা বলতে বলতে চলে আসলাম কৃষ্ণনগর না, আমি বহু বছর বলতে 3-4 বছর আগে আমি গেছিলাম আমার পরীক্ষা দিতে। আর তারপরে আর যাওয়া হয় না, কেন কি এই দিকটা তেমন না দরকার পড়ে না। এই পরীক্ষার সিটটা আমার কৃষ্ণনগর পড়েছিল বলে কৃষ্ণনগর যাওয়া। তো অনেকক্ষণ বাদে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ছাড়া যায় না। যখন ট্রেন ঢোকে না, এতটা ভিড় হয়ে যায়। টোটো স্ট্যান্ডে বেশি মারাত্মক ভিড় থাকে, মানে ভিড়িতে গ্যাত করে জায়গাটা। অনেকটাই দূরে, এখন টোটোতে জানি না কতক্ষণ লাগবে। বৌদি তো বলছে একটু অনেকক্ষণ সময় লাগে। আর আজকে জানি না কি বার ছিল, ওই দিকের মার্কেটগুলো বেশ বন্ধ ছিল। টোটোটা দাঁড় করানো হলো, এখান থেকে দাদা অনেক রকমের মিষ্টি নিল। আর কৃষ্ণনগরের বিখ্যাত কী মিষ্টি আছে, বেশ সরপুরিয়া নাকি, ওই মিষ্টিগুলো নিল। একটু টোটোতে বসে সবাই খেলাম। এত সুন্দর খেতে, সত্যি নাম যেমন আর তেমনি খেতেও তেমনি অপূর্ব। এই যে দাদার বাড়িতে চলেছে, দাদার বাড়িতে না প্রচুর কুকুর আছে, মানে এমনি বাইরের কুকুরগুলোকে দাদা খুব যত্ন করে। প্রথমত দাদার মেয়ে ভীষণ যত্ন করে, মানে এটা মানুষকে যেমন যত্ন করা হয় ওরকমভাবে পশুগুলো, মানে এই কুকুরগুলোকে এতটা সুন্দরভাবে যত্ন করে। আসার সাথে সাথে বদিনে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তারপরে এখানে বসে সবাই একটু গল্প করছিলাম। সবসময় তো ক্যামেরা নিয়ে ভিডিও করা তো সম্ভব না, একজনের বাড়িতে এসেছি, ভালো মন্দ কথা থাকতেই পারে। ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তারপরে দাদার ছাদে এসে দেখি কি সুন্দর ড্র্যাগন ফল হয়েছে। এই ছোট্ট একটা টব, বড় টব না কিন্তু, আর কতগুলো ধরেছে। এইদিকে একটা গাছ আছে, ওইদিকে আর একটা গাছ আছে, এখনও কিন্তু এগুলো পাকিনি, কাঁচাই আছে। এগুলো জানো তো গাছেই দেখতে বেশি সুন্দর লাগে, খেতে নাকি তেমন একটা ভালো না। আর এটা দাদাদের বাড়ির পেছনে একটা বাগান আছে, বাগানটা এত সুন্দর করে দাদা সাজিয়ে রেখেছে, মানে কতটা মানে মেনটেন করে চলে। এদিকে ডিউটি প্লাস গাছপালা, আর এদিকে মাছ পুষে রেখেছে, মানে মাছ এগুলো খায় না, শখ হয় না অনেক মানুষের, অনেক কিছু শখ থাকে, এটা পুষবো সেটা পুষবো। দেখছি দাদা একটা মাছ পুষে রেখেছে। আর এই পুকুরটায় তোমাদেরকে এখানে আমি দেখাবো, হাইব্রিড মাছ আছে জলের মধ্যে, তো ঠিক বোঝা যাচ্ছে না। ওই যে আমি যে দেখলাম, ওই যে ভীষণ বড় একটা হাইব্রিড মাছ আছে, 2-2.5 কিলো নাকি তার ওজন। তো এর মধ্যেই ও সবসময় ঘোরাফিরি করে, আর ছোটো ছোটো মাছগুলোকে খেয়েও নেয়। এই আর একটা পুল ধরনের বানানো, এর মধ্যে রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া মাছ, সব রকমের মাছই পোষে। যে বিস্কুট দিয়েছে ওই একটু খেতে আসতে। আর এই ফুলটা না আমার এত সুন্দর লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের বাড়িতে এরকম বাগান নেই, তো এর জন্য বাগানের জায়গা দেখলে বা ফুল বাগান দেখলে ভীষণ ভালো লাগে। এই যে এদিকে বৌদি দুপুরের লাঞ্চ দিয়ে দিল। আজকের এত সুন্দর খাবার ছিল, একদম সিম্পল খাবার। ডাল করেছিল, আমার ডালটা বেশি ভালো লেগেছে। মসুর ডাল ছিল, আর ছিল আলু ভাজা, আর এদিকে কাতলা মাছ না রুই মাছের ডিম দিয়ে বেশ কষা কষা করেছিল, আর ছিল ইলিশ ভাপা কলা পাতায়। আর ইলিশ মাছটা দুর্দান্ত লেগেছিলো, কিন্তু কাটা বাছার ভয় আমি ইলিশ মাছটা না তরকারিতে তেমন খাই না, ভাজাটা একটু ভালো খাই। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কথাবার্তা গল্প করে চলে আসলাম উপরের ঘরে একটু রেস্ট নিতে। দুপুর টাইমটা সবাই একটু রেস্ট নেয়। একটু বাদেই আমার বৌদি দই নিয়ে হাজির হলো। এতটা শয়তানি করছিল, দুপুরবেলায় ঘুম তো মাথায় উঠে গেছে। তারপরে এখানে বক্স জানলা আছে, আমি বৌদি পুচু এখানে বসে গল্প করছিলাম আর দেখছিলাম ওয়েদারটা না কেমন চেঞ্জ হচ্ছে। বৌদিকে বলছিলাম যাই হোক না কেন রাতে কিন্তু বাড়ি ফিরতে হবে,
কালকেই কিন্তু আমার সোমবার আছে, আর এখান থেকে বাড়ি গিয়ে বাড়ির পুজো দিয়ে মন্দিরে যাওয়া বড় টাফ হয়ে যাবে। দেখতে না দেখতেই মেঘ করে গেল, আর বলতে না বলতেই 1 সেকেন্ডের মধ্যে ঝরঝরিয়ে বৃষ্টি পড়া শুরু হলো। আর এত সুন্দর লাগছিল। রাতে তো থাকবো না, তাও বৌদি আমাকে আর বৌদিকে জোর করে জামা চেঞ্জ করালো। এটা দাদার মেয়েরই আমাকে একটা কাফতান দিল পরতে, আর বৌদিকে একটা শাড়ি দিল। তাও আমরা রাতের বেলা বেরিয়ে যাব, থাকবো না। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 না 7টা বাজে, তখনও বৃষ্টি থামেনি। সেইটা নিয়ে একটু আমরা চিন্তা করছিলাম যে বৃষ্টি আদৌ থামবে কি না। এবার নিচে গিয়ে তোমাদেরকে দাদার একটা সুন্দর একটা জায়গা দেখে, আমার তো বেশ ভীষণ ভালো লেগেছে। দাদার এই ঠাকুর ঘরের সিংহাসনটা কি সুন্দর, দেখো গৌরনিতাই আর রাধা মাধবের মূর্তিটা রয়েছে, এত সুন্দর অপূর্ব লাগছে না। সত্যি আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। আর মূর্তিগুলো না ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু মূর্তিগুলো বেশ বড় ছিল। আমি দাদা বৌদি সবাই এক জায়গায় সবাই বসে একটু গল্প করছিলাম। বৌদি আবার সন্ধ্যাবেলায় মিষ্টি নিয়ে হাজির করলো, কিন্তু এমনিতে আমার মিষ্টি তেমন ভালো লাগে না খেতে। কিন্তু দাদা বললো খেয়ে দেখ, কৃষ্ণনগরের মিষ্টি ভালো। বললাম কি এখন খাবো না, খেতে হয় যদি রাতের বেলায় খাবো। আর এই যে মহারানী কুরকুরে খাচ্ছিল বসে। তারপরে বৌদি চা নিয়ে আসলো, একটু মাথাটাও ধরেছিল। অ্যাকচুয়ালি দুপুরবেলায় না মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, তো ঘুমের অভ্যাসটা আছে, আজকে ঘুমাইনি, মাথা ধরে গেছিলো। আর এদিকে দেখি এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, থামিয়ে আননি। নাচতে 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 এখানে এতটা অন্ধকার, কারেন্ট চলে গেছিলো জানো তো। দাদা এই 1 সপ্তাহ আগে গেছিলো অমরনাথ, ওখানে সমস্ত ছবিগুলো পাঠাচ্ছিল। আজকে জানো তো এখানে না আসলে সে অমরনাথের জল আর সেই অমৃত যাকে বলে, অমৃত আর অমৃত প্রসাদটা হয়তো আমি পেতাম না। আমার কাছে সেটা অমৃত, কেন জানি না জীবনে যেতে পারবো কি পারবো না, কিন্তু ওখানকার জল আর প্রসাদ পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। এখন বাজে 8:45, বৌদি খাবার দিয়ে দিল, ঘুগনি করেছিল আর রুটি করেছিল, আর শেষ পাতে মিষ্টি খাইয়েই ছাড়লো। সবাই ওই অমরনাথে নিয়ে গল্প করা হচ্ছিল। আবার বেরোনোর মুখে আবার বৌদি একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, বললো খেয়ে নাও, হজম হয়ে যাবে। সেই বাঘগুলো যারা একদম গেটে ঢোকার সাথে সাথেই ভবাও করা শুরু করে দেয়, যতক্ষণ না বাড়ির লোক এসে বলে যে হ্যাঁ এরা আমাদের লোক, ততক্ষণ ওরা ভবাও করা শুরু করে। পারলে যদি এক দুজনকে কামড়ে দেয় তাহলে তো হয়েই গেছে। দেখি টাটা বাই বাই করে দুগ্গা দুগ্গা বলে চলো এবার রওনা দিলাম আমরা সবাই মিলে। কৃষ্ণনগরের দৃশ্যটা একটু অন্যরকম ছিল। রাতের বেলায় বেশ একদম নিস্তব্ধ, কেন কি আমাদের 10:22-এর ট্রেন ছিল। বেশ ভালো লাগলো আমার কৃষ্ণনগরটা। রাতের বেলা আমার কোনোদিন থাকা বা আসা হয়নি, দিনের বেলায় এসেছিলাম, বেশ ভালো লাগলো। এবার একটু মিষ্টির দোকানে দাঁড়ালাম। এই যে কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া, ভাবলাম এখান থেকে কিছুটা নিয়ে, দাদাও অনেকটাই নিয়েছিল, আমি অল্পই নিয়েছি, বেশি নিইনি। কেন কি অনেকটাই, হলুদ যে মিষ্টিটা দেখছো এটার দাম 800 টাকা কিলো ছিল, আর ওই যে উপরে উনি ধরে রয়েছে ওটার দাম 600 টাকা ছিল, আর নিচে যেটা সাদাটা আছে ওইটার দাম ছিল 700 টাকা কিলো। 100 গ্রাম মিষ্টি হচ্ছে 3 পিস, তো আমি 100 গ্রামই নিয়েছিলাম, অ্যাকচুয়ালি পুজোর দেওয়ার জন্যই নিয়েছিলাম। তো এখান থেকে বিল নিয়ে এবার চলো অটোতে উঠি, স্টেশনের দিকে যাওয়া যাক। মালদা যাওয়ার ট্রেন অলরেডি 1 নম্বরে দিয়ে দিয়েছে। এবার আমরা টিকিট কেটে ওপারে যাই। 10:22-এর টাইম আছে, এখনও 10টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো একদম ফার্স্ট কামরায় উঠলাম, কেন কি ফার্স্ট কামরাতে আমাদের সুবিধা হবে। ট্রেনে উঠে দেখলাম যে বেশ ফাঁকা, ভেবেছিলাম অনেকটাই ফাঁকা হবে, কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। রানাঘাট যেতে যেতে পুরোটা সিট বুকিং, কোনো আর জায়গা নেই, বসার ছিল না। বাইশে ছাড়ার কথা, 10:30টায় ছেড়েছে। অ্যাকচুয়ালি এই ট্রেনের ড্রাইভার ছিল না। আমরা যখন 10:30 বাজে তখন দেখি ড্রাইভার দৌড়তে দৌড়তে আসছে, তারপরে ট্রেনটা ছাড়লো। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক।
বাজে 11:40, চলে আসলাম শিমুরালিতে। আর জানি না আমার এই ভিডিও ক্লিপটা এরকম বেঁধে বেঁধে যাচ্ছে কেন, আমি এডিট করার সময় বুঝতে পারছিলাম না, জানি না কেন এরকম হচ্ছে। ফার্স্টের ক্লিপগুলো ঠিক ছিল, কিন্তু লাস্টের ক্লিপগুলো কেন এরকম বেঁধে বেঁধে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সেই যে কৃষ্ণনগরে টেনেছে আমায় সেই অমরনাথের অমৃত জল আর অমৃত প্রসাদ নিয়ে আমি সত্যি ভীষণ, আমি নিজেকে ধন্য মনে করছি, কেন কি হয়তো কোনোদিন যেতে পারবো কি পারবো না, কিন্তু ওই প্রসাদটা পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।